ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি প্রো চ্যানেল। আমরা আবার আমাদের যে ফিলসফি যে আলোচনা, সেই ফিলসফি আলোচনায় শুরু করতে চলেছি, আলোচনায় অংশগ্রহণ করব। আর তার সঙ্গে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে খাতা রয়েছে, যে খাতায় হোমওয়ার্ক করেছো সেটা বের করে নাও, মিলিয়ে নেওয়ার চেষ্টা করো। যেগুলো লাস্ট ডেতে দেওয়া হয়েছিল সেগুলো একটু আমি আবার চেষ্টা করছি। যারা করতে পারোনি, যারা শিখতে পারোনি, ধীরে সুস্থ আমি চেষ্টা করছি শিখিয়ে দেওয়ার। যারা করেছো তারা মিলিয়ে নিও, যাদের হয়েছে খুবই ভালো, যাদের হয়নি তারা একটু চেষ্টা করো। ওকে, তো আমি আগে লিখে নিয়েছি আমাদের যে হোমওয়ার্ক দুটো দেওয়া ছিল, যে আমরা বৈধতা নির্ণয় পর্যন্ত যে কাজটা করছি সেই কাজটা আমাদের লিখে নিয়েছি। 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যা কিছু চকচক করে তাই সোনা নয়, কারণ কোনো কোনো কৃত্রিম ধাতু চকচক করে এবং সোনা কৃত্রিম ধাতু নয়। এই যুক্তিটিকে যুক্তি আকারে নিয়ে আসবো, অর্থাৎ যুক্তিবিজ্ঞান সম্মত আকারে আমরা নিয়ে আসবো। যুক্তিবিজ্ঞান সম্মত আকারে বা লজিক্যাল ফর্মে আনতে গেলে আমাদের যে কাজটি করতে হয় সেটা আগে বলেছি, যে প্রথমত হেতুবাক্য বা যে হেতুবাক্য রয়েছে, মানে প্রধান হেতুবাক্য বা সাধ্য বাক্য, তারপর অপ্রধান হেতুবাক্য বা পক্ষবাক্য, এবং নিচে রয়েছে আমাদের সিদ্ধান্ত। এইভাবে সাজাতে হবে। তার সঙ্গে হয়েছে যেগুলো বাক্য রয়েছে এই বাক্যগুলোকে আমাদের নিয়ে আসতে হবে বচনে। ওকে, তো যাই হোক, আমি তাহলে শুরু করছি। আমাদের প্রথম কাজ যুক্তি গঠনের, সেটা হচ্ছে কি যে প্রথমত আমাদের সিদ্ধান্তকে লিখতে হয়, সিদ্ধান্তকে বের করতে হয়। সিদ্ধান্ত এখানে কোনটা? সিদ্ধান্ত নির্ণয়ের ক্ষেত্রে বলেছি আমি যে বাক্যের কি রয়েছে, যে কারণ কেননা যেহেতু, কারণ কেননা যেহেতু ইত্যাদি শব্দের পূর্বের যে বাক্যটি থাকে সেটি সিদ্ধান্ত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কারণের আগে এই বাক্যটি হচ্ছে সিদ্ধান্ত। কারণ শব্দটি, কারণ কেননা যেহেতু, এই শব্দগুলোর হয়ে যখন কোনো যুক্তিতে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে কি হেতুবাক্য নির্দেশক। তার মানে এটা ব্যবহার করার পরে যে বাক্যগুলো থাকে সেটা হচ্ছে হেতুবাক্য। তাহলে অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে কারণের আগের বাক্যটা হচ্ছে সিদ্ধান্ত। তাহলে এখানে যা কিছু চকচক করে তাই সোনা নয়, এটা আমরা বচনে লিখব, যা কিছু চকচক করে তাই সোনা নয়। তাহলে যা কিছু চকচক করে তাই সোনা নয়, তাহলে এটা আমাদের হচ্ছে ও বচনে নিয়ে আসতে হবে, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। তাহলে আমি লজিকের ফর্মে লিখব কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। ওকে, বহুবচন, কোনো কোনো চকচকে বস্তু নয় সোনা। আমরা এই সিদ্ধান্তটা লিখে নিলাম। আর সিদ্ধান্ত লেখার সঙ্গে সঙ্গে আমাদের যে বিষয় আমরা যেটা পাই সেটা হয়ে কি, যে সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলা হয় পক্ষপদ, যাকে আমরা এস দ্বারা চিহ্নিত করি, এবং সিদ্ধান্তের বিধেয় পদকে বলা হয় সাধ্যপদ, যাকে আমরা পি দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ সিদ্ধান্ত গঠনের সঙ্গে সঙ্গে আমরা পক্ষপদ এবং সাধ্যপদ পেয়ে যাই। তারপরে এই পক্ষপদকে ধরে পক্ষবাক্য এবং সাধ্যপদকে ধরে সাধ্যবাক্য করতে হয়। পক্ষবাক্য মানে অপ্রধান আশ্রয় বাক্য, সাধ্যবাক্য মানে প্রধান আশ্রয় বাক্য। আমি সাধ্যপদকে ধরেই যাচ্ছি। সাধ্যপদ সোনা, অর্থাৎ সাধ্য বাক্য, এই পদটি যে বাক্যে রয়েছে সেটাই হবে সাধ্য বাক্য বা প্রধান আশ্রয় বাক্য। সোনা কোন বাক্যে রয়েছে আমরা দেখে নিচ্ছি। তাহলে কোনো কোনো কৃত্রিম ধাতু চকচক করে এবং সোনা কৃত্রিম ধাতু নয়। এই যে সোনা এখানে রয়েছে লাস্ট বাক্যটিতে, তাহলে এই বাক্যটি হলো আমার সাধ্য বাক্য, কারণ এখানে সাধ্যপদ রয়েছে। সাধ্য বাক্য মানে যেটা হলো প্রধান আশ্রয় বাক্য। তাহলে সোনা কৃত্রিম ধাতু নয়, তাহলে এখানে লিখব এই বচনই আসবে সোনা নয় কৃত্রিম ধাতু। সোনা একটাই ধাতু, তাহলে সোনা নয় কৃত্রিম ধাতু। ডাইরেক্টলি আমরা এখানে লিখব সোনা নয় কৃত্রিম ধাতু। এখানে মানক দেওয়ার দরকার নাই, কৃত্রিম ধাতু, সোনা নয় কৃত্রিম ধাতু, এটা আমার ই বচনে আসলো। তাহলে এই সোনা হচ্ছে সাধ্যপদ চলে আসলো। প্রধান আশ্রয় বাক্যে সাধ্যপদের সঙ্গে আরেকটি যে পদটি থাকে সেটা হলো আমাদের হেতুপদ। তাহলে এখানে হেতুপদ চলে এসছে। এবং অপ্রধান আশ্রয় বাক্য যেটা হবে সেটা হচ্ছে পক্ষপদ থাকে। পক্ষপদ মানে চকচকে, এই যে চকচক করে চকচকে বস্তু। তাহলে এখানে রয়েছে কোনো কোনো কৃত্রিম ধাতু, কোনো কোনো কৃত্রিম ধাতু চকচক করে, কোনো কোনো কৃত্রিম ধাতু চকচক করে। তাহলে আমরা লিখবো কোনো কোনো কৃত্রিম ধাতু হয় এমন যে চকচকে বস্তু। তাহলে একসঙ্গে যাতে আমার পক্ষপদটা মিলে যায়। তাহলে কোনো ওকে, যেটা রয়েছে এখানে কোনো কোনো কৃত্রিম ধাতু চকচক করে, তাহলে আমরা লিখবো কোনো কোনো কৃত্রিম ধাতু, কোনো কোনো কৃত্রিম ধাতু হয় এমন
যা চকচকে বস্তু, কোনো কোনো কৃত্রিম ধাতু হয় চকচকে বস্তু, ডাইরেক্ট এখানে দিয়ে দিই চকচকে বস্তু। ওকে, চকচকে বস্তু এটা হলো আমার আই বচন। তাহলে এখানে চকচকে বস্তু এটা আমার হচ্ছে পক্ষপদ, কৃত্রিম আমার আলো, আমার এটা হচ্ছে হেতুপদ। তাহলে আমরা এখন যেটা পেলাম আর নিরপেক্ষ নেই গঠন করে নিলাম। এই গঠনটি করার পরে আমাদের যেটা করতে হয় যে এখানে সংস্থান এবং মূর্তিটা আমাকে মিলিয়ে দেখতে হবে এখানে কোন সংস্থানে রয়েছে। আমরা যদি সংস্থানটাকে বাইরে যদি বের করি তাহলে এটা আমি ধরে নিলাম প্রধান আশ্রয় বাক্য, এটাও প্রধান আশ্রয় বাক্য। তাহলে প্রধান আশ্রয় বাক্যের এখানে উদ্দেশ্যের জায়গায় সাধ্যপদ এবং বিধের জায়গায় রয়েছে হেতুপদ। অপ্রধান আশ্রয় বাক্যে যেটা দেখতে পাচ্ছি উদ্দেশ্যের জায়গায় হেতুপদ এবং বিধের জায়গায় রয়েছে এস পক্ষপদ। এই যে এম এম মানে হেতুপদকে যুক্ত করে দিই তাহলে যে আকারটি পাওয়া গেল সংস্থানে সেটি হচ্ছে জেড আকারে রয়েছে, মানে এটা চতুর্থ সংস্থান, মানে লাস্ট অক্ষর লাস্ট সংস্থান, এটা আগেই বলেছি। তাহলে এটা হচ্ছে আমার চতুর্থ সংস্থান। এই চতুর্থ সংস্থানে মূর্তিটি কি রয়েছে? মূর্তিটি রয়েছে ই আই ও। এখানে আমরা পাচ্ছি ই আই ও। ওকে, চতুর্থ সংস্থানে ই আই ও, যেহেতু এটা চতুর্থ সংস্থান এখানে আমি দেব 4। চতুর্থ সংস্থান ই আই ও 4। তাহলে এটা আমরা যে চতুর্থ সংস্থানে পেয়েছি, তাহলে এটা বৈধ না অবৈধ? এক্ষেত্রে আমি যেটা বলেছি যে আমাদের যে 19টি বৈধ মূর্তি রয়েছে সেই 19টি বৈধ মূর্তিকে আমাদের মুখস্থ করে নিতে হবে। কিভাবে মুখস্থটা করতে হবে? যে প্রথমে 4টে যে রয়েছে প্রথম সংস্থানে সে 4টেকে মুখস্থ করতে হবে। তারপরে রয়েছে আমাদের দ্বিতীয় সংস্থানে 4টে, তৃতীয় সংস্থানে 6টে এবং চতুর্থ সংস্থানে রয়েছে 5টে। তো যাই হোক, এইভাবে মুখস্থ করে নেওয়ার ফলে আমাদের সংস্থান মূর্তি আমরা ডাইরেক্ট আমরা দেখে নিতে পারবো যে ই আই ও এই যে মূর্তি কোন সংস্থানে বৈধ কিনা, এবং বৈধ হলে যেটার নাম থাকে নাম সহ আমাকে মুখস্থ করতে হবে। তাহলে এই যে মূর্তিটি রয়েছে ই আই ও, এই যে ই আই ও এই সংস্থাটি উল্লেখ্য এখানে আমি উল্লেখ করছি যে এই যে ই আই ও রয়েছে এই মূর্তিটি প্রতিটি সংস্থানে কিন্তু বৈধ রয়েছে এবং নাম রয়েছে। যেমন আমরা দেখতে পাই যে বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও, এই যে প্রথম সংস্থানে 4টে মূর্তি রয়েছে বারবারা, সিলারেন, ডেরিয়াই, ফেরিও। এই ফেরিও হচ্ছে ইআইও, এটা বৈধ প্রথম সংস্থানে। দ্বিতীয় সংস্থানে রয়েছে সিজারি, কেমস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। এই যে ফেস্টিনো, এই ফেস্টিনো নামটা রয়েছে, ফেস্টিনো, FESTINO, ফেস্টিনো, এটা দ্বিতীয় সংস্থানে বৈধ। এবং তৃতীয় সংস্থানে যে আমাদের যে 6টি রয়েছে সেখানে রয়েছে ফেরিসন হিসেবে রয়েছে, এবং চতুর্থ সংস্থানে ফ্রেসিসন, চতুর্থ সংস্থানে রয়েছে ফ্রেসিসন নামে, সেখানেও কিন্তু বৈধ এই আমাদের মূর্তিটি। তাহলে এখানে আমরা কি পেলাম? এটি বৈধ না অবৈধ? তাহলে আমরা যেটা পেলাম এখানে যে এই মূর্তিটি আমাদের বৈধ, এখানে কোনো দোষ নেই। যেহেতু আমরা সংস্থান এখানে যে 19টি আমরা পড়েছি, তাহলে এই যে আমাকে 4 এখানে চলে এসে, তাহলে আমাকে কি করতে হবে? যে চতুর্থ সংস্থান, এই চতুর্থ সংস্থানে 5টি মূর্তি দেখে নিতে হবে যে এগুলোর মধ্যে রয়েছে নাকি। তাহলে অটোমেটিক আমরা এখানে খুব সহজেই নির্ণয়টা করতে পারি যে আমার চতুর্থ সংস্থানে 5টি মূর্তি রয়েছে, 5টির মধ্যে যে লাস্ট মূর্তিটি রয়েছে যে ফ্রেসিসন, এই ফ্রেসিসন এখানে বৈধ মূর্তি। তাহলে আমি এখানে কি লিখব? এই যুক্তিটি হলো বৈধ এবং এটি চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির নাম হচ্ছে প্রেসিশন। তাহলে যুক্তিটি বৈধ, এখানে লিখব আমি কি? যুক্তিটি বৈধ। মূর্তি, বৈধ মূর্তিটির নাম, মূর্তিটির নাম কি? এই যে হচ্ছে এই হচ্ছে ফ্রেসিসন, EIO। ওকে, তাহলে আমরা এইভাবে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের এই যুক্তিটি বৈধ, এবং বৈধ হলে আমাদের যে বৈধ মূর্তি সেই বৈধ মূর্তির নাম আমাদের এইভাবে লিখতে হয়। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী যে আরেকটি রয়েছে টাস্ক, সেখানে চলে যাই। আরেকটি যুক্তি রয়েছে, সেই যুক্তি আমরা এবার দেখব কি রয়েছে এখানে। চার্বাকরা অবশ্যই নাস্তিক, কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করে না, এবং নাস্তিকেরা কেউই ঈশ্বরে বিশ্বাস করে না, নাস্তিকদের কেউই ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে এই যে যুক্তিটি রয়েছে সেই যুক্তিটিকে
দেখব। তো যাই হোক, এখানে যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে প্রথমত আমাদের সিদ্ধান্তকে লিখতে হবে। সিদ্ধান্ত এখানে কি রয়েছে, আমরা এখানেও দেখতে পাচ্ছি সিদ্ধান্তে রয়েছে যে কারণের আগেরটা সিদ্ধান্ত, কারণের আগে রয়েছে চার্বাকরা অবশ্যই নাস্তিক, চার্বাকরা অবশ্যই নাস্তিক। এটাকে যদি আমরা বচনে করতে যাই তাহলে বচনে করতে গেলে আমরা কি পাবো, যে এখানে অবশ্যই কথাটি রয়েছে তাহলে এ বচন হবে, তাহলে সকল চার্বাক হয় নাস্তিক। আমরা এভাবে লিখব, হয় অবশ্যই থাকলে সকল চার্বাক হয় নাস্তিক। ওকে, এ বচন। এবার সিদ্ধান্ত করার সঙ্গে সঙ্গে যেটা পেলাম সেটা হলো পক্ষপদ এবং সাধ্যপদ পেয়ে গেলাম। এবার সাধ্যপদকে ধরে সাধ্য বাক্য অর্থাৎ নাস্তিক এই পদটি যে বাক্যে থাকবে সেই বাক্যটি হলো আমার সাধ্য বাক্য বা প্রধানাশ্রয় বাক্য। তাহলে আমি দেখে নেব কোন বাক্যে রয়েছে। এই যে নাস্তিকদের কেউই ঈশ্বরে বিশ্বাস করে না, মানে লাস্ট যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে আমার সাধ্য বাক্য। নাস্তিকদের কেউই ঈশ্বরে বিশ্বাস করে না, দ্যাট মিনস বলতে চাইছে যে নাস্তিকরা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে এখানে না যেহেতু রয়েছে এটা ই বচন হবে, সার্বিকভাবে বোঝাচ্ছে যে নাস্তিকদের কেউ ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে বচন করলে কি হবে, এটা বচন করলে হবে কোনো নাস্তিক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস। এই যে নাটা আমাদের সংযোগের সঙ্গে যুক্ত হয়ে বিধেয়টা সদর্থক হয়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো সাধ্য বাক্যে কি লিখবো, কোনো নাস্তিক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস করে, কোনো নাস্তিক নয় যে ঈশ্বরে বিশ্বাস করে। ওকে, এটা হলো ই বচন। কোনো নাস্তিক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস করে। এখানে আমরা কি পেলাম, নাস্তিক এটা সাধ্যপদ এবং যেটা রয়েছে যে ঈশ্বরে বিশ্বাস করে সেটা হয়ে গেল আমার হেতুপদ। সাধ্য বাক্যে যেটা সাধ্যপদের সঙ্গে থাকে সেটা হলো হেতুপদ এবং অবশিষ্ট যে বাক্যটি থাকলো সেটা হয়ে যাবে আমাদের অপ্রধান আশ্রয় বাক্য, যেটা রয়েছে তারা ঈশ্বরে বিশ্বাস করে না। তারা ঈশ্বরে বিশ্বাস করে না, এখানে তারা বলতে কারা, চার্বাকরা। তাহলে এখানে ওই কথাটা লিখবো যে চার্বাকরা ঈশ্বরে বিশ্বাস করে না। তাহলে আমি এইভাবে লিখতে পারি, কোনো চার্বাক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস করে। আমি এখানে লিখবো কোনো চার্বাক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস করে। তাহলে আমার এখানে হেতুপদ মিলে গেল ঈশ্বরে বিশ্বাস করে। ওকে, কোনো চার্বাক নয় এমন যে ঈশ্বরে বিশ্বাস করে, দুটোই আমার এখানে ই বচন হয়েছে। ঈশ্বরে বিশ্বাস করে এম, চার্বাক আমার এখানে এস, মানে পক্ষপদ এটা হলো আমার হেতুপদ। তাহলে এই যে যুক্তি আকারটি আমরা নির্ণয় করলাম, যুক্তির যে যুক্তিবিজ্ঞান সম্মত যে আকার বা যৌক্তিক আকার যেটা আমরা বের করলাম, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি। এবার আমরা যদি নিয়ম ধরেই যাই বা এখানে আমরা সংস্থান মূর্তিটা আগে যদি নির্ণয় করি, তাহলে সংস্থান মূর্তির ক্ষেত্রে আমরা কি পাবো, সংস্থান মূর্তি নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্য যদি এইভাবে ধরি, প্রধান আশ্রয় বাক্যে পি রয়েছে মানে সাধ্যপদ রয়েছে, তারপরে রয়েছে হেতুপদ এবং অপ্রধান আশ্রয় বাক্যে পক্ষপদ, তারপরে রয়েছে হেতুপদ। এইভাবে যদি দেখি এবং হেতুপদকে যদি যুক্ত করি তাহলে যেটা দেখা যাচ্ছে যে আকারটা পেলাম সেই আকারটা হচ্ছে দ্বিতীয় সংস্থানের আকার, যেটা বাঁ দিকে মুখটা খোলা রয়েছে, তৃতীয় সংস্থানের ডান দিকে মুখ খোলা থাকে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি এটা রয়েছে আমাদের দ্বিতীয় সংস্থানে এবং দ্বিতীয় সংস্থানে যে মূর্তিটি হচ্ছে ই এ, দ্বিতীয় সংস্থানে হচ্ছে ই এ। তাহলে আমরা লিখব ই এ কি টু, এ টু, এই এ টু। এখানে আমরা দেখব যে এই যে এ টু মানে হচ্ছে দ্বিতীয় সংস্থানে এই মূর্তিটি কি বৈধ। তাহলে আমাদের যে চারটে সংস্থান বৈধ রূপে জানা আছে সেগুলো আমাদের খেয়াল করতে হবে। চারটে বলতে সিজারিক, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। এই যে চারটি, এই চারটির মধ্যে কি পড়ছে এ? না, পড়ছে না। সিজারিক, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো এগুলোর মধ্যে কিন্তু এই এ পড়ছে না, তার মানে এটা বৈধ নয়। এটা তাহলে আমরা দেখে নিলাম সংস্থানে, দ্বিতীয় সংস্থানে চারটে মূর্তি বৈধ,
না, তাহলে এটা নিশ্চয়ই অবৈধ মূর্তি, এবং অবৈধ মানে কি যুক্তিতে দোষ হয়েছে, তাহলে এটা আমাদের বের করতে হবে। দোষ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কিভাবে করব, তাহলে আমরা দেখব কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিভাবে এগোতে হবে। নিয়ম ধরে ধরে আমরা এগোতে পারি। নিয়ম ধরে ধরে এগোলে কিরকম হবে, প্রথম নিয়মে যদি যাই আমরা, তিনটি বচন থাকবে, তিনটি বচন আছে, আমরা দ্বিতীয় নিয়মে যাই। দ্বিতীয় নিয়মে কি বলা আছে, যে একটি মেয়ে কেবল 4টি পদ থাকবে, তার বেশি নয় বা কম নয়, এবং এই যে পদগুলো 3টি পদ, এবং প্রত্যেকটি পদ একটি নির্দিষ্ট অর্থে একটি যুক্তিতে 2 বার করে ব্যবহৃত হবে, এটা আমরা দ্বিতীয় নিয়মে জানি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে হয়েছে, 3টি পদ নাস্তিক, নাস্তিক 4 ভাগ ঈশ্বরে বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে, পক্ষ সাধ্য যে হেতু পদ রয়েছে এগুলো ব্যবহার হয়েছে 2 বার করে। এবং তৃতীয় নিয়মে আমরা চলে যাই, এরপরে যে তৃতীয় নিয়ম রয়েছে সেখানে বলা হয়েছে যে হেতু পদকে 2টি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হেতু পদ ঈশ্বরে বিশ্বাস করে, এই যে হেতু পদ 2টো আশ্রয় বাক্য ই বচন হয়, ই বচনের দুটো আশ্রয় বাক্যতেই এই আমাদের হেতুপদ ব্যাপ্য হয়েছে। কেন, কারণটা হলো যে ই বচন উভয় পদকে ব্যাপ্য করে, এখানে অবশ্যই হেতুপদ ব্যাপ্য হয়েছে, 2 নিয়ম লঙ্ঘন করে এটাও মেনে চলেছে। তারপরে আমরা চলে যাব চতুর্থ নিয়ম। চতুর্থ নিয়মে কি বলা হয়েছে, চতুর্থ নিয়মে বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। তাহলে এখানে আমরা দেখবো এই নিয়মটিকে লঙ্ঘিত হয়েছে, যে সিদ্ধান্তে কোন একটি পদ ব্যাপ্য হয়েছে অথচ হেতুবাক্যে ব্যাপ্য হয়নি। তাহলে আমরা দেখে নেব সিদ্ধান্তে কোন পদ ব্যাপ্য হয়েছে। সিদ্ধান্ত এ বচন হয়, এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য মানে সাবজেক্ট, এখানে মানে পক্ষপদ যেটা সিদ্ধান্তের সেটা পক্ষপদ রূপে রয়েছে 4 ভাগ, এই 4 ভাগ এখানে ব্যাপ্য। হ্যাঁ, নাস্তিক মানে সাধ্যপদ ব্যাপ্য নয়, যেহেতু এই বচনে বিধের জায়গায় রয়েছে, তাহলে এটা আমার দেখার দরকার নেই। আমি দেখব সিদ্ধান্তে যে পদটি ব্যাপ্য সেই পদটি পূর্বে আশ্রয় বাক্যে ব্যাপ্য হয়ে এসছে কিনা। তাহলে আমরা 4 ভাগ পদটিকে দেখবো। 4 ভাগ পদটি অপ্রধান আশ্রয় বাক্যে মানে পক্ষপদটি অপ্রধান আশ্রয় বাক্যে রয়েছে, অপ্রধান আশ্রয় বাক্য ই বচন হয়, এখানে ব্যাপ্য হয়েছে, ব্যাপ্য হওয়ার পরেই কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। অর্থাৎ যে চতুর্থ নিয়মটির কথা বলা হচ্ছে, এই চতুর্থ নিয়মে কিন্তু এটি যথাযথভাবে অনুসরণ করে এসছে যুক্তিটি। এরপরে আমাদের তাহলে পঞ্চম নিয়মে যেতে হবে। পঞ্চম নিয়মে কি বলা হয়েছে, পঞ্চম নিয়মে বলা হয়েছে যে একটির যদি 2টো হেতু বাক্য বা আশ্রয় বাক্য নয়ার্থক হয় তাহলে সেক্ষেত্রে কোনো বৈধ সিদ্ধান্ত পাওয়া যায় না, এবং সেক্ষেত্রে কি হয় যে যুক্তিটি 2টি নয়ার্থক হেতু বাক্য বা আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট হয়। তাহলে এই যে আমাদের যে পঞ্চম নিয়ম, সেই পঞ্চম নিয়মে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টো আশ্রয় বাক্যই নয়ার্থক, এবং নয়ার্থক হওয়াতে কোনো বৈধ সিদ্ধান্ত এখানে প্রতিষ্ঠিত হয়নি। সেক্ষেত্রে মানে যেটা বলা হয়েছিল পঞ্চম নিয়মে যে আশ্রয় বাক্যের হেতুবাক্য 2টো নয়ার্থক হতে পারে না, কিন্তু এখানে হয়েছে। তার মানে হলো যে ওই নিয়মটিকে লঙ্ঘন করেছে, পঞ্চম নিয়মটিকে লঙ্ঘন করেছে। এবং পঞ্চম নিয়মটিকে লঙ্ঘন করলে আমরা কি জানি কি দোষ হয়, যে পঞ্চম নিয়মটিকে লঙ্ঘন করে যদি 2টো নয়ার্থক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত একটি নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট হয়, এটা আমরা জানি। তাহলে অটোমেটিক্যালি এখানে আমরা পেয়ে গেলাম এবার যে এই নিরপেক্ষ ন্যায়টি অবৈধ, যুক্তিটি অবৈধ। কি দোষে দুষ্ট, এটি হচ্ছে আমাদের নয়ার্থক আশ্রয় বাক্য জনিত দোষে দুষ্ট। নয়ার্থক আশ্রয় বাক্য বা হেতু বাক্য যাই দিন না কেন, হেতু বাক্য জনিত দোষে দুষ্ট, এই যে আমাদের যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় এখান থেকে শেষ। তারপরে হচ্ছে কি বৈধতা বিচারের যে পার্টটা, আজকে সেই জায়গা থেকে শুরু করব। তো এগুলো আমি মুছে দিচ্ছি, ওকে। আর তোমাদেরকে আমি বলে রাখি যে আমাদের যুক্তির যদি বৈধতা বিচার, আমাদের যদি বৈধতা বিচার আমাদের শিখতে হয়, বৈধতা বিচার করতে হয়, নিরপেক্ষ ন্যায় যদি আমাকে ভালো করে করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের নিয়ম যে দেওয়া রয়েছে, যুক্তির যে সাধারণ যে নিয়মগুলো দেওয়া রয়েছে 10টি, সেই 10টি নিয়মকে কিন্তু আমাদের ভালো করে আয়ত্ত করতেই হবে, ভালো করে আমাকে ঠোঁটস্থ রাখতেই হবে। আর বৈধতা বিচারের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 1 থেকে 5 যে নিয়ম,
1 নম্বরটা তেমন ইম্পর্টেন্ট নয়, তবে আমাদের জেনে রাখতে হবে 5 নিয়ম রয়েছে। এই 1 থেকে 5 নিয়ম আমাদের যথেষ্ট ভালোভাবে পড়তে হবে এবং এই নিয়মগুলোকে লঙ্ঘন করলে কখন কি দোষ হয় সেটাও কিন্তু আমাদের জেনে রাখতে হবে। তবে আমরা বৈধতা বিচারের ক্ষেত্রে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, নইলে কিন্তু আমরা পারবো না যদি নিয়মগুলোকে আমরা মনে না রাখি সঠিকভাবে। তারপরে যে 5টি নিয়ম রয়েছে, অর্থাৎ 6 থেকে যে 10 পর্যন্ত যে নিয়ম রয়েছে, এই নিয়মগুলো কিন্তু আমাদের উপপাদ্য বা আমাদের যে প্রমাণ যুক্তির সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমাদের কাজে লাগে, সেগুলোকেও কিন্তু আমাদের জানতে হবে। আপাতত আমাদের এই 1 থেকে 5 পর্যন্ত যদি 5টি নিয়মকে খুব সুন্দরভাবে আমরা জেনে রাখি, তাতে কিন্তু পরে যে পার্টটা সেটা হচ্ছে বৈধতা বিচার করতে গেলে আমাকে দোষগুলো জানতে হবে, অর্থাৎ দোষটা ঘটে গেল সেই দোষটাকে জানতে হবে। দোষটাকে জানার পরে আমি দোষ সম্পর্কে লিখব, মানে কোন যুক্তিতে কি দোষ হলো, দোষের পরে সেই দোষটার পরিপ্রেক্ষিতে তার যে যুক্তিসঙ্গত যে একটি ব্যাখ্যা, সেটাই হচ্ছে বৈধতা বিচার। বৈধতা বিচার বলতে অন্য কিছু নয়, মানে সেটা বৈধ কি অবৈধ যুক্তিটি সেটাই আমাকে দেখাতে হবে, বৈধ হলে কিভাবে, অবৈধ হলে কিভাবে অবৈধ, সেটাই হচ্ছে বৈধতা বিচার। তাহলে সেটা যদি করতে যাই তাহলে আমরা যুক্তিগুলোর যে দোষ রয়েছে, যে দোষগুলো ঘটে সেই দোষগুলোকে ধরে যাই, তাহলে আমাদের কিন্তু সুবিধা হবে। তাহলে যাই হোক, তোমরা এগুলো কিন্তু নোট ডাউন করে রেখো, আমি যেভাবে বলছি সেইভাবে তোমরা যুক্তির সংজ্ঞা, উদাহরণ, তারপরে তার ব্যাখ্যা সেইভাবে করে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ এগুলো আমাদের বৈধতা বিচারের ক্ষেত্রে প্রয়োজন, যেমন তেমনি আরেকটা অপশন রয়েছে আমাদের, সেটা হলো কি, আমি যদি যুক্তি বৈধতা বিচার বা গঠন সঠিকভাবে নাও করতে পারি, আমার যে এখানে অপশন থাকে, অপশন বলতে কি আমার হয় দুটো যুক্তি করতে হবে 4-4-8, অথবা আমার দুটো অপশন থাকে যে দুটি টিকা করতে পারি 4-4-8, ওই টিকাতে আমাদের কিন্তু এই দোষগুলো থাকে। অতএব এগুলোকে আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। তাহলে আমি এখন সেই দোষগুলোই লিখছি। দোষগুলোর মধ্যে প্রথমত আমরা জানবো আমাদের যে 4, সেটাকে 4 পদ ঘটিত দোষ। ওকে, আমি টিকা আকারে লিখছি, তোমরা এইভাবে লিখে, জাস্ট পয়েন্টগুলো আমি উল্লেখ করে দিচ্ছি, তোমরা লিখে নিও। তাহলে প্রথমত 4 পদ ঘটিত দোষ। ওকে, লাস্ট ইয়ারের কোশ্চেনগুলো দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে যে এগুলো কীভাবে টিকা আকারে আসে, দোষগুলো সম্পর্কে টিকা আসে। তার মানে আমি এখান থেকে যেটা বলবো, যে ভাবে বলবো, সেটা কিন্তু তোমাদের কিন্তু লিখে দিলে কিন্তু হয়ে যাবে। তাহলে 4 পদ ঘটিত দোষ, আমরা এখানে কি বলবো, 4 পদ ঘটিত দোষে 4 পদ ঘটিত দোষ বা 4 পদ ঘটিত দোষ। তাহলে এখানে আমাকে প্রথমত সংজ্ঞা লিখতে হবে। তো সংজ্ঞায় আমি কিভাবে লিখব, তাহলে আমি শুরুটা এইভাবে করব যে নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে, নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে আমরা জানি একটি যুক্তিতে কেবল 3টি পদ থাকবে, তার বেশিও নয় বা কমও নয়। ওকে, দাঁড়ে এই নিয়মটি লঙ্ঘিত হলে, অর্থাৎ কোনো ন্যায়ে 3-এর অধিক বা 3-এর বেশি, 3-এর বেশি বা 3-এর বেশি বা 4টি পদ থাকলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে বলা হয় 4 পদ ঘটিত দোষ। এগেন বলছি, তাহলে যে ন্যায়ের নিরপেক্ষ ন্যায়ের নিয়ম অনুসারে আমরা জানি যে একটি নিয়ে 3টি পদ থাকবে, তার বেশিও নয় বা কমও নয়। দ্বারে এই নিয়মটি লঙ্ঘিত হলে, অর্থাৎ কোনো ন্যায়ে 3টির বেশি বা 4টি পদ থাকলে, 3টির বেশি পদ বা 4টি পদ থাকলে ন্যায়টিতে যে দোষ ঘটে তাকেই বলা হয় 4 পদ ঘটিত দোষ। যেমন আমরা এভাবে দিতে পারি, কীরকম দিতে পারি, যেমনের পরে আমরা উদাহরণ সরাসরি লিখব। উদাহরণে আমরা চলে যাই 4 পদ ঘটিত দোষ। যেমন কিভাবে লিখব, দি কুকুর কুকুর হয় বিড়ালের চেয়ে বড়, বিড়ালের চেয়ে বড়, এটা হলো আমার এ বচন। কুকুর হয় বিড়ালের চেয়ে বড়। ওকে, এবার দিয়ে দিই বাঘ হয় কুকুরের চেয়ে বড়। কুকুরের চেয়ে বড়, এটাও এ বচন। অতএব সিদ্ধান্ত আমরা কি করতে পারি, বাঘ
হয় বিড়ালের চেয়ে বড়, বিড়ালের চেয়ে বড়। ওকে, এটাও এবচন। তাহলে আমরা এই যে যেমনের পরে কিন্তু এটা যেটা বললাম আমি সংজ্ঞা, এই যে যেমন দেওয়ার পরে কিন্তু আমরা এই উদাহরণটা লিখব। ওকে, যেমন দিয়ে লিখব কুকুর হয় বিড়ালের চেয়ে বড়, তারপর লিখব যে বাঘ হয় কুকুরের চেয়ে বড়, অতএব বাঘ হয় বিড়ালের চেয়ে বড়। এই যে যুক্তিটি, এটা হলো একটা উদাহরণ দিলাম জাস্ট। এই উদাহরণে আমরা দেখে নেব এটা হচ্ছে সাধ্যপদ, এই পক্ষপদ বিড়ালের চেয়ে বড়, এটা হলো আমার সাধ্যপদ, তাহলে এটা হলো আমার হেতুপদ, আর এটা হলো আমার হেতুপদ। এই যে আমরা দেখতে পাচ্ছি উদাহরণটি, এই উদাহরণটিতে চারিপদ ঘটিত দোষ ঘটেছে। কিভাবে আমরা দেখে নেব যে আমরা জানি তিনটি পদ থাকবে এবং প্রতিটি পদ একটি নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে। এখানে কি হয়েছে, তিনের বেশি পদ এখানে রয়েছে। আমরা দেখে নেব সেই পদগুলো, যেমন বাঘ, বাঘ একই রয়েছে, বিড়ালের চেয়ে বড়, বিড়ালের চেয়ে বড় ঠিকই রয়েছে। হেতুপদকে আমরা দেখতে পাচ্ছি যে হেতুপদ রয়েছে কি কুকুর, এখানে রয়েছে কুকুর। হ্যাঁ, এখানে রয়েছে কুকুর বলতে একটি নির্দিষ্ট প্রাণীকে বোঝাচ্ছে, এই যে কুকুর, এবং এখানে রয়েছে কুকুরের চেয়ে বড় মানে অন্য কিছু, অন্য প্রাণীকে বোঝায়। হেতুপদ দুটো জায়গায় দুইভাবে ব্যবহৃত হয়েছে, দুটি অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে অটোমেটিক হেতুপদ দুটো হয়ে যাওয়াতে চারটি পদ হয়ে যাচ্ছে। তাহলে যুক্তিটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। যাই হোক, আমরা এইভাবে আইডেন্টিফাই করব। যদিও এখানে সংস্থান মূর্তি প্রথম সংস্থানে রয়েছে, এ মূর্তি রয়েছে প্রথম সংস্থানে বারবার, তো সেক্ষেত্রে আমরা এবার বিচারটা কি লিখব, যেমনের পরে এই উদাহরণ, তারপরে লিখব বিচার আমরা দিতে পারি, বা বিচার দিতে পারি, বা ব্যাখ্যা, আমরা এরকম ব্যাখ্যাও দিতে পারি। যে ব্যাখ্যা, এর ব্যাখ্যাটা কি হতে পারে, উদাহরণের পরে ব্যাখ্যাটা দিই। ব্যাখ্যাটা কি লিখব, লেখো তাহলে তোমরা। এই নিরপেক্ষ ন্যায়টি, এই নিরপেক্ষ ন্যায়টি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। ওকে, ডাইরেক্ট করো। এই নিরপেক্ষ ন্যায়টি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। ওকে, কারণ ন্যায়ের দ্বিতীয় নিয়ম অনুসারে আমরা জানি যে একটি ন্যায়ে কেবল তিনটি পদ থাকবে, তার বেশি নয় বা কমও নয়। ওকে, দাঁড়ে, কিন্তু এই ন্যায়টিতে উক্ত নিয়মটিকে লঙ্ঘন করা হয়েছে। ন্যায়টিতে তিনের বেশি অর্থাৎ চারটি পদ রয়েছে। এই পদগুলি হলো, 1 নম্বর দিয়ে কুকুর, 2 বিড়ালের চেয়ে বড়, 3 বাঘ, 4 বিড়ালের বড়। তাহলে এই ন্যায়টিতে চারটি পদ রয়েছে, তিনের বেশি বা চারটি পদ রয়েছে। এই পদগুলি হলো কুকুর, বিড়ালের চেয়ে বড়, বাঘ আর কুকুরের চেয়ে বড়। দাঁড়ি, এইভাবে যুক্তিটি উক্ত নিয়মটিকে লঙ্ঘন করায় এটি অবৈধ, বা এইভাবে বলতে পারি, এইভাবে যুক্তিটি উক্ত নিয়মটিকে লঙ্ঘন করায় চারিপদ ঘটিত দোষে দুষ্ট এবং তাই এটি অবৈধ। আমরা এইভাবে করে দেব। ওকে, তাহলে এটি যে অবৈধ এবং কিভাবে দোষটা ঘটেছে, লঙ্ঘন করেছে নিয়মটিকে, সংক্ষেপে এইভাবে আমরা কিন্তু উপস্থাপন করতে পারি। ক্লিয়ার? এরপরে আমরা একটি লাইনে আমরা এই কথাটাও লিখতে পারি মাঝখানে বা শেষের দিকে, যে যদিও এটি প্রথম সংস্থানে রয়েছে, এই যে প্রথম সংস্থানে রয়েছে, প্রথম সংস্থানে এ বারবারা মূর্তি, প্রথম সংস্থানে বৈধ বারবারা মূর্তি রূপে রয়েছে, তথাপি এটাকে আমরা বৈধ বলতে পারি না, কারণ এটি চারিপদ ঘটিত দোষে দুষ্ট। ওকে, তো আমি এবার মুছে দিচ্ছি এটা। তারপরেরটা কি রয়েছে, দ্বিতীয় দোষ যেটা আমরা লিখবো সেটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। লিখবো 2 নম্বরে অব্যাপ্য হেতু দোষ। অব্যাপ্য হেতু দোষ। এই অব্যাপ্য হেতু দোষ কাকে বলে, আগে সংজ্ঞা, তারপরে উদাহরণ, তারপরে ব্যাখ্যা। অব্যাপ্য হেতু দোষ কাকে বলে?
ন্যায়ের তৃতীয় নিয়মানুসারে আমরা জানি যে ন্যায়ের হেতুপদকে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হয়। তাহলে ন্যায়ের তৃতীয় নিয়মানুসারে আমরা জানি যে ন্যায়ের হেতুপদটিকে অন্তত একবার অবশ্যই, দুটি হেতুবাক্যের মধ্যে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হয়। এই নিয়মটি লঙ্ঘিত হলে, অর্থাৎ হেতুপদটি যদি আশ্রয় বাক্যে একবারও ব্যাপ্য না হয়, তাহলে ন্যায়টিতে যে দোষ ঘটে তাকেই অব্যাপ্য হেতু দোষ বলে। ওকে, যেমন যেমন কি দেব, আমরা উদাহরণ লিখব। যেমন যেমন দিতে পারি সকল কবি হয় ভাবুক দিলাম, সকল কবি হয় ভাবুক, এটা এ বচন। ওকে, তারপরে দিলাম এখানে কোনো 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 বিজ্ঞানী হয় ভাবুক, এটা দিলাম আই বচন। এবার অতএব কি হবে, কোনো 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 বিজ্ঞানী হয় কবি। ওকে, এটা আই বচন। এই হলো উদাহরণ। এবার এখানে দেখে নেব উদাহরণটিতে, এটা হলো পক্ষপদ, এটা সাধ্যপদ। পক্ষপদ সাধ্যপদ, ভাবুক হেতুপদ, এই ভাবুক হেতুপদ। ওকে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ন্যায়টিতে দেখে নেব যে কিভাবে আমাদের এই অব্যাপ্য হেতু দোষটি ঘটেছে, যেটা আমরা ব্যাখ্যা দিচ্ছি। আমরা চারিপদ গঠিত দোষ এখানে ঘটেনি। চারিপদ গঠিত দোষ আমরা যেটা দেখতে পাই, এর চেয়ে বড়, এ ওর অধীনে, এ ওর অধীনে, এ ওর বন্ধু, ও ওর বন্ধু, এই জাতীয় থাকলে এটা কিন্তু চারিপদ গঠিত দোষ হয় থাকে। এবার অব্যাপ্য হেতু দোষে আমরা কি করব, অব্যাপ্য হেতু দোষে আমরা সরাসরি দেখব যে তৃতীয় নিয়ম অনুসারে ডাইরেক্ট আমরা যেতে পারি যে হেতুপদ দুটি আশ্রয় বাক্যের মধ্যে ব্যাপ্য হয়েছে কিনা। তাহলে এখানে হেতুপদ রয়েছে এম এম, দুটো হেতু বাক্যে আমরা দেখে নেব যে হেতুপদ একবার ব্যাপ্য হয়েছে কিনা। যেটা দেখতে পাচ্ছি আমরা যে প্রধান আশ্রয় বাক্য এ বচন হয়, হেতুপদ কিন্তু ব্যাপ্য হয়নি। এ বচনে উদ্দেশ্যপদ ব্যাপ্য হয়, তাহলে হেতুপদ বিধের জায়গায় থাকাতে কিন্তু ব্যাপ্য হয়নি। আর অপ্রধান আশ্রয় বাক্য আই বচন হওয়াতে আই বচনে কোনো পদ ব্যাপ্য নয় আমরা জানি, তাহলে এখানেও কিন্তু হেতুপদটি ব্যাপ্য হওয়ার সুযোগ পায়নি, অর্থাৎ একটি নেই। এখানে যেটা দেখতে পাচ্ছি যে হেতুপদ দুটো আশ্রয় বাক্যে অব্যাপ্য থেকে গেছে, যেটা তৃতীয় নিয়ম বিরুদ্ধ। তাহলে আমরা কি লিখবো এখানে বিচারে, আশা করি বোঝাতে পেরেছি যে হেতুপদটি একবার কিন্তু ব্যাপ্য হয়নি, এ বচনে বিধবাতে এবং আই, তাহলে উভয় আশ্রয় বাক্যে অব্যাপ্য থেকে গেছে। তাহলে নিয়মটিকে, তৃতীয় নিয়মটি লঙ্ঘন করেছে। এবার ব্যাখ্যাটা বা বিচারটা আমরা কিভাবে লিখবো, এখানে লিখবে বিচারটা, তোমরা শুরু করো। এই নিরপেক্ষ ন্যায়টি বা এই যুক্তিটি, ওকে, এই নিরপেক্ষ ন্যায়টি বা যুক্তিটি আমরা যেহেতু পেয়ে গেলাম, খুঁজে বের করেছি যে অব্যাপ্য হেতু দোষে দুষ্ট, আমরা লিখব এই নিরপেক্ষ ন্যায়টি অব্যাপ্য হেতু দোষে, এই নিরপেক্ষ ন্যায়টি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট দাঁড়ি। কারণ ন্যায়ের নিয়মানুসারে বা তৃতীয় নিয়মানুসারে আমরা জানি যে হেতুপদটিকে দুটি আশ্রয় বাক্যের মধ্যে অন্তত একবার অবশ্যই ব্যাপ্য হতে হয় দাঁড়ি। কিন্তু এই ন্যায়টিতে উক্ত নিয়মটি লঙ্ঘিত হয়েছে দাঁড়ি। ন্যায়টির হেতুপদ ভাবুক, ন্যায়টির হেতুপদ ভাবুক, ভাবুকে উইদিন সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দেবে, ভাবুকটাকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ন্যায়টির হেতুপদ ভাবুক উভয় আশ্রয় বাক্যে, বা আমরা এভাবে দিতে পারি প্রধান আশ্রয় বাক্যে, ন্যায়টির হেতুপদ ভাবুক প্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় হয় ব্যাপ্য হয়নি, আবার ব্যাপ্য হয়নি, এবং অপ্রধান আশ্রয় বাক্যে অপ্রধান আশ্রয় বাক্য আই বচন হওয়াতেও সেখানে ব্যাপ্য হয়নি। তাই দেখা যায় যে উভয় আশ্রয় বাক্যে হেতুপদটি একবারও ব্যাপ্য হওয়ার সুযোগ পায়নি, ফলে এই যুক্তিটি অব্যাপ্য হেতু দোষে দুষ্ট হয়েছে। বা এখানে এভাবে দিতে পারি যে ফলে
তৃতীয় নিয়মটি লঙ্ঘিত হওয়ায় যুক্তিটি অব্যাপ্য হেতুদোষে দুষ্ট হয়েছে এবং তাই যুক্তিটি অবৈধ। ব্যাস, এইভাবে বিচারটা আমরা লিখতে পারি। ওকে, তাহলে এটা আমি এর পরেরটাতে যাচ্ছি। তোমরা এইভাবে এগুলোকে একটু প্র্যাকটিস করো এবং চেষ্টা করো। যদি কোথাও ভুল ত্রুটি থাকে আমাকে একটু তোমরা হোয়াটসঅ্যাপে একটু জানাবে। তারপরে আমরা এখানে যেটা 3 নম্বরে পাচ্ছি, অবৈধ পক্ষদোষ। অবৈধ পক্ষদোষ 3 নম্বরে আমরা নেব অবৈধ পক্ষদোষ। এই অবৈধ পক্ষদোষ কাকে বলে আগে আমাদের সংজ্ঞা জানতে হবে। সংজ্ঞাটাই লেখো, কি লিখবে? ন্যায়ের চতুর্থ নিয়ম অনুসারে আমরা জানি যে পদটি আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। দাঁড়িয়ে পক্ষপদটি যদি এই নিয়মটিকে লঙ্ঘন করে, অর্থাৎ পক্ষপদটি অপ্রধান আশ্রয় বাক্যে ব্যাপ্য না হয়ে যদি সিদ্ধান্তে ব্যাপ্য হয়, তাহলে ন্যায়টিতে যে দোষ ঘটে অবৈধ পক্ষদোষ বলে। ওকে, দাঁড়িয়ে যেমন আমরা এখানে করছি, যেমন কি হবে আমি লিখছি, এখানে দিলাম কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। ওকে, এটা হলো আই বচন, কোনো কোনো মানুষ হয় স্বার্থপর ও প্রধান। আবার এখানে দিচ্ছি সকল স্বার্থপর, সকল স্বার্থপর জীব হয় পশু। সকল স্বার্থপর জীব হয় পশু। অতএব সিদ্ধান্তটা আমার এখানে কি হবে? কোনো কোনো এখানে সিদ্ধান্ত আমি এইভাবেও দিতে পারি যে ই বচন করে দিতে পারি, আমি এখানে এভাবে লিখতে পারি কোনো 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 সরি এখানে লিখছি আমি এইভাবে দিই, সকল এ দিয়ে দিই, সকল পশু হয়, সকল পশু হয় মানুষ। এটা এ বচন করে দিলাম। ওকে, তাহলে এখানে সকল পশু হয় মানুষ সিদ্ধান্ত হলো অপ্রধান আশ্রয় বাক্য সকল স্বার্থপর জীব হয় পশু এবং কোনো কোনো মানুষ হয় স্বার্থপর। তাহলে এখানে যদি আমরা এটা হলো পক্ষপদ, এখানে রয়েছে পক্ষপদ, এটা হলো পক্ষপদ এস, এখানে সাধ্যপদ পি, পশু এখানে রয়েছে পশু, এটা হলো আমার পক্ষপদ পি, সাধ্যপদ মানুষ, এখানে আমার সাধ্যপদ স্বার্থপর আমার হেতুপদ। ওকে, তাহলে এইভাবে আমি কিন্তু উদাহরণটি লিখলাম। তোমরা উদাহরণটি লিখো যে কোনো কোনো মানুষ হয় স্বার্থপর, তারপর লিখলাম সকল স্বার্থপর জীব হয় পশু, অতএব সকল পশু হয় মানুষ। আমি এইভাবে কিন্তু একটি যুক্তি দিলাম। এখানে আমাদের অবৈধ পক্ষদোষের জন্য নেওয়া হয়েছে। তাহলে এখানে আমরা এই যুক্তিটিতে কি দেখতে পাচ্ছি, যেটা চতুর্থ নিয়মটিকে লঙ্ঘন করেছে। চতুর্থ নিয়মটিকে চতুর্থ নিয়ম যেটা বলা হয়েছে যে পদ আশ্রয় বাক্যে ব্যাপনে সেটা সিদ্ধান্তে ব্যাপ্য হবে না। আমরা সিদ্ধান্তে দেখতে পাচ্ছি যে পক্ষপদ এখানে ব্যাপ্য, সিদ্ধান্ত এ বচন হয়, এ বচনের উদ্দেশ্যের জায়গায় পক্ষপদ রয়েছে পশু, এই পশুপদটি ব্যাপ্য, এই পশুপদটি এখানে ব্যাপ্য। তাহলে চতুর্থ নিয়ম অনুযায়ী অপ্রধান আশ্রয় বাক্যে মানে পক্ষ বাক্যে ব্যাপ্য হয়ে তারপরে ব্যাপ্য হতে হবে, নইলে নিয়মটিকে লঙ্ঘন করবে। আমরা দেখতে পাচ্ছি যে অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় হওয়ায় কিন্তু এই পক্ষপদটি অব্যাপ্য হয়েছে, অব্যাপ্য হওয়া সত্ত্বেও সিদ্ধান্তে এসে কিন্তু ব্যাপ্য হয়েছে। তাহলে চতুর্থ নিয়মটি লঙ্ঘন করেছে কে? এই পক্ষপদ। তাহলে পক্ষপদ
যে নিয়মটি লঙ্ঘন করেছে তাহলে যুক্তিটি কি দোষে দুষ্ট হয়? পক্ষপাত নিয়মটি লঙ্ঘন করলে, চতুর্থ নিয়মটি লঙ্ঘন করলে এখানে অবৈধ পক্ষদোষ ঘটে। তাহলে এই ব্যাখ্যাটি আমরা লিখবো এবার। ওকে, উপরে সংজ্ঞা দিয়েছি, এটি উদাহরণ হলো। এরপরে আমরা এখানে লিখব যে এই যুক্তিটি বা নিরপেক্ষ নেগেটিভ, এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট। এই যুক্তিটি অবৈধ পক্ষদোষে দুষ্ট দাঁড়ি, কারণ চতুর্থ নিয়ম অনুযায়ী আমরা জানি, ন্যায়ের চতুর্থ নিয়ম অনুযায়ী আমরা জানি যে পদ আশ্রয় বাক্যে ব্যাপ্য নয় সেটি সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। কিন্তু এই যুক্তিটির পক্ষপদ পশু, পশু উইদিন সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, এই যুক্তিটির পক্ষপদ পশু অপ্রধান আশ্রয় বাক্যে এ বচনের বিধেয় হওয়ায় ব্যাপ্য হয়নি, কিন্তু সিদ্ধান্ত এ বচন হওয়ায় এখানে ব্যাপ্য হয়েছে। এইভাবে মেয়ের পক্ষপদটি উক্ত নিয়মটিকে লঙ্ঘন করায় এটি অবৈধ পক্ষদোষে দুষ্ট এবং তাই এই যুক্তিটি অবৈধ। ওকে, এখান থেকেই তাহলে আমরা এই যে তিনটি দোষ রয়েছে, এই তিনটি দোষ আজকের যে ক্লাসে আমি বললাম এগুলোকে তোমরা খাতায় নোট ডাউন করবে। বলেছি সংজ্ঞার পরে উদাহরণ, উদাহরণের পরে যে ব্যাখ্যা বা বিচারটা বললাম সেটাই আমাদের পরবর্তীকালে যে বৈধতা বিচারের সেটি কাজে লাগবে। আমাদের কি, আমরা তো যুক্তি গঠন করি, যুক্তি গঠন করার পরে যে ব্যাপারটি আমি বলে দিলাম ব্যাখ্যা বা বিচার, সেটি আমাদের অনুসরণ করে কিন্তু পরবর্তীকালে লিখতে হবে বৈধতা বিচারগুলো। তাহলে তোমরা এইগুলো খাতায় নোট ডাউন করো, দোষগুলো লিখো, সংজ্ঞা লেখো, উদাহরণ লিখো, তার সঙ্গে যে ব্যাখ্যা বা বৈধতা বিচার সেগুলো লিখে রেখো, এবং এরপরে যে ক্লাসটা হবে এই পরের ক্লাস তাড়াতাড়ি শেষ, আবার সামনের যে পার্ট সেখানে এগিয়ে নিয়ে যাব। যাই হোক, সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং প্র্যাকটিসটাকে জারি রাখো। আমি জানি কয়েকজন মাত্র শুধু ক্লাসগুলো খুব সুন্দরভাবে ফলো করছে। যাই হোক, যারা ফলো করবে খুব সুন্দরভাবে তারা আশা করি শিখবে, এবং যদি কোনো রকমের প্রবলেম থাকে কমেন্টে জানাবে। আদার ওয়ে রয়েছে, যেটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে, সেগুলোর মাধ্যমে জানাতে পারো বা মেসেঞ্জারেও জানাতে পারো। যাই হোক, তাহলে ক্লাসগুলো সঠিকভাবে অনুসরণ করো ভালো রেজাল্ট করার জন্য, বৈধতা বিচার করার জন্য। এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। অ্যাট ফার্স্ট এগুলো লিখে রাখো। তাহলে সকলে সুস্থ থাকো, ভালো থাকো, এবং নতুন যদি কেউ আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ক্লাসগুলোকে পেতে পারো। ওকে, থ্যাংক ইউ।